আধুনিক যুগে গণতন্ত্রের চারটি পিলার কী কী? এক, লেজিসলেচার বা আইনসভা। দুই, এক্সিকিউটিভ বা আমলা। তিন, জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা। এবং চার, মিডিয়া বা সংবাদ মাধ্যম। আমার চোখে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বন্টন ব্যবস্থা, যে এই সমস্ত কিছুটা অর্থহীন হয়ে যায় যদি বন্টন, এই সমস্ত জিনিসগুলোর যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো যদি সাধারণ মানুষ পর্যন্ত না পৌঁছয়, তাহলে এই চারটের মানে কোনো যোগসূত্র থাকে না। এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এই সার্ভিস যারা প্রদান করেন তার মধ্যে সিএসসিও অন্যতম, ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষেত্রে বলছি, যেটি কিনা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। তাহলে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সিএসসিও হচ্ছে এই ভারতীয় গণতন্ত্রের আরেকটি পিলার, পঞ্চম স্তম্ভ। আপনাদের সামনে একটি ছবি রেখেছি, তলায় দেখুন ডেটটা আছে 16ই আগস্ট 2024, ঠিক একটি বছর আগে। ঠিক একটি বছর আগে আমি এই চ্যানেলে একটি এপিসোড করেছিলাম। সেই এপিসোডটাতে কী লেখা ছিল যে গণতন্ত্রের পঞ্চম স্তম্ভ সিএসসি, ভিএলিদের ঘুম ভাঙবে কবে? আরজি কর গণতন্ত্রের পঞ্চম স্তম্ভ সিএসসি, এখন কি চুপ থাকার সময়? এই প্রশ্নটা গত এক বছর আগে এই শোতে আমি জানিয়েছিলাম। আপনারা যারা এই চ্যানেলকে ফলো করেন, সাপোর্ট দিচ্ছেন, তারা পারলে ওই এপিসোডটা একটু দেখে নেবেন। আমি পারলে এই লিঙ্কটা দিয়ে দেবো এই ডেসক্রিপশানে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আগামীকাল 9ই আগস্ট। 9ই আগস্ট কি বৃত্তান্ত এতক্ষণে সবাই জানেন, জেনে গেছেন। দিনের পর দিন 9ই আগস্টের পর থেকে গত বছর রাতের পর রাত জাগা হয়েছে এবং মানুষের ভাষা একের পর এক সেই বিভিন্ন আন্দোলন আমরা কভার করেছি যতটা পেরেছি আমাদের সামর্থ্যে। আপনারা পারলে আমাদের পুরনো যে ভিডিওগুলো আছে এবং লাইভগুলো আছে সেইগুলো একটু দেখে নিতে পারেন। কিন্তু আজকের প্রসঙ্গটা হচ্ছে অন্যরকম। সেটা হচ্ছে আমরা প্রথমে তো মানুষ। তাহলে আজকে ভাবুন, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু মা, আমাদের সন্তান, কন্যা, বোন, এরা সবাই, দিদি, এরা সব আছে। তাহলে আজ কি চুপ থাকার সময়, যেখানে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, নির্যাতিতা ডাক্তার সেই অভয়া, তার বাবা মা যখন একটি প্রতিবাদ আন্দোলনে ডাক দিয়েছেন যেখানে অরাজনৈতিক কোনো পতাকা থাকবে না, মানে সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলেছেন, তা সাধারণ মানুষকে এগিয়ে আসতে তো আমরা দেখেছিলাম গত বছর। সাধারণ মানুষ তৎকালীন সময়ে যে সমস্ত জুনিয়র ডাক্তারবাবুরা ছিলেন বা এখনও আছেন, তাদের সেই প্রতিবাদে সামিল হয়ে নিজেদের যন্ত্রণায়, কোনো রাতের পর রাত দেখেছি সেখানে কোনো কেউ মানুষ তৃণমূল নিয়ে, সিপিএম নিয়ে, বিজেপি নিয়ে কথা বলছে না। সাধারণ মানুষ হাঁটতে পারছে না, যন্ত্রণা হচ্ছে শরীরে, সেরকম মানুষ, বাচ্চা কোলে নিয়ে মানুষ রাতের পর রাত বেরিয়ে এসেছে। কিন্তু তারপর কি হলো? কয়েকটা ছবি আপনাদেরকে দেখাই। এই রিপোর্টটা আমি ব্যক্তিগতভাবে কভার করেছিলাম। এটা কিসের দৃশ্য? নির্ভয়া আন্দোলনের দৃশ্য। দিল্লির নির্ভয়ার কথা সবাই জানেন এবং আমি ব্যক্তিগতভাবে এই রিপোর্টটাকে কভার করেছিলাম ডে টু ডে। একদম যখন গিয়ে 7 বছর পর এই নির্ভয়ার পরিবার, তার মা বাবা বিচার পায় এবং 4 জন দোষী আসামির মৃত্যুদণ্ডের ফাঁসি হয়। 7টি বছর লেগে গেল এই নির্ভয়াকে তার বিচার পেতে। তখন একদিকে সরকার পক্ষের
তুষার মেহতা এবং বিপক্ষে এপি সিং, তাদের সওয়াল জবাব আলোচনার বিষয় হয়ে উঠেছিল। তীব্র আন্দোলন তৈরি হয়েছিল সারা দেশ জুড়ে, এমনকি দিল্লিতে তো বটেই। সেই আন্দোলন কভার করতে গিয়ে আমি দেখেছি যে বিভিন্ন এলাকার যে সমস্ত কমন সার্ভিস সেন্টারের ভিএলিরা ছিলেন তারাও রাস্তায় নেমে এসেছিলেন। কোনো রাজনীতি নেই সেখানে। এবার এখানে আপনাদের এই যে অভয়ার যে ঘটনাটা, এটা তো আপনাদের বললামই, লাগাতার মানুষের ভাষায় আমরা কভার করে গেছি। আমাদের manusherbhasha.com ওয়েবসাইটে গিয়েও পুরনো আমাদের যে রিপোর্টগুলো আছে ডেলি হান্টে মানুষের ভাষাতেও আপনারা দেখতে পাবেন। আমি এখানে প্রচার করছি না, মানুষের ভাষার প্রচার করতে বলছি না, এখানে একটা বিশেষ বিষয়কে তুলে ধরতে চাইছি। এরপরে কি হলো, এই যে ছবিগুলো আপনারা দেখছেন পরপর, আচ্ছা জুনিয়র ডাক্তারবাবু, আপনাদের অত্যন্ত স্বতঃস্ফূর্ত একটা আবেগকে দেখে এই সমস্ত সাধারণ মানুষ সারা রাজ্যব্যাপী রাস্তায় নেমে আসলেন। হ্যাঁ, আপনারা সেই আন্দোলনটা গড়ে তুলেছিলেন। এরপরে সেই আন্দোলনের শরিক হওয়ার পরে আপনারা কি করলেন? আপনারা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এই যে সিদ্ধারাটি আপনারা হাতে নিয়ে তৎকালীন যে লালবাজারে গেছিলেন বিনীত গোয়েল, মাননীয় বিনীত গোয়েলের কাছে, তখন যিনি চার্জে ছিলেন, তাহলে আপনারা বলেছিলেন কি সিদ্ধারা বিক্রি করো না। আমার এই ছবিটা এখন দেখে মনে হয় তাহলে আপনারা কি উপহার দিয়ে আসলেন আপনাদের সিদ্ধারাটাকেই? আচ্ছা, ঘটনা পরম্পরা তো তাই বলছে, কেন বলছে না বলুন? আমরা আপনাদের মতো পণ্ডিত, ডাক্তার মানে কি অত্যন্ত উচ্চ শিক্ষিত, আপনারা সমাজের একদম উঁচু স্তরের মানুষ, হ্যাঁ, ডক্টর ইজ গড, এরকম একটা ব্যাপার। তাহলে আপনারা তার পরবর্তীতে কি করলেন? বেশ কিছু মিটিং করলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে করলেন, ইত্যাদি ইত্যাদি মিটিংগুলো করলেন। করবার পরে এমনকি সুপ্রিম কোর্টে তৎকালীন সময় কি হলো, বিচারপতি চন্দ্রচূড়, প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড় মহাশয়, তিনি কি করলেন, সেখানে তার স্বতঃস্ফূর্ত সুমুট একটা কেস করে তার বিচার ব্যবস্থা চালু হলো। এবং সেখানে কিসের ঠিক বিচার হলো আমরা দেশের সাধারণ মানুষ বুঝতে পারলাম না। কি আপনি বিচারটি ঠিক করে গেলেন? কার বিচার করলেন? আচ্ছা জুনিয়র ডাক্তারবাবু, আপনারা তো আন্দোলনটা করেছিলেন একজন নারী, তিনি অত্যাচারিত হয়েছেন এবং অত্যাচারিত হয়ে তিনি মারা গেছেন। হ্যাঁ, সে তার বিরুদ্ধে তো আন্দোলন, সাধারণ মানুষ তো নিজেকে রিলেট করেছিল যে আমার ঘরেও আমার সন্তান আছে, আমার কন্যা আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার দিদি আছে, কাজে এই ঘটনা আমাদের সাথেও ঘটতে পারে, তাই আমরা রাস্তায় বেরোচ্ছি, বিচারটা চাই। বিচারের জন্যে রাস্তায় বেরিয়েছিল সমস্ত মানুষ। আমরা একটু অল্প শিক্ষিত মানুষ, মানে অনেক বুদ্ধিজীবী যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের মতো নই হয়তো, তাহলে কিন্তু আমাদের এই বুদ্ধিতে আমাদের মনে হচ্ছে কি, এরপরে সুপ্রিম কোর্ট নির্দেশিত এবং আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার মিটিং করলেন, করার পর ঠিক কি হলো? কোথায় চলে গেলেন আপনারা কর্মবিরতি করলেন, সুপ্রিম কোর্ট চাপ দিল, আপনারা উকিল পাল্টে নতুন উকিল দিলেন, দিয়ে আবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিল, আপনারা কর্মবিরতি তুলে নিয়ে কাজে জয়েন করে গেলেন এবং এটা বললেন যে আমাদের আন্দোলন চলবে, সেগুলো কোথায় গেল? অনেক নানান সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় আপনাদের সম্পর্কে প্রচুর ধরনের কথাবার্তা রটছে, আমি সেইগুলো নিয়ে এখানে কথা বলতে চাই না। কিন্তু এটা ঘটনা, আপনারা কি এই প্রশ্ন তুললেন যে আমাদের হসপিটালগুলো সিসিটিভি, এটা তো হয়েছে, মানে সুপ্রিম কোর্টের রায় আছে যে হসপিটালে নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থাগুলি যেন অতি দ্রুত করা হয়, সিসিটিভি, বিভিন্ন জায়গায় পুলিশের ব্যবস্থা, আপনাদের সিকিউরিটি গার্ড, এটা সেটা সব কিছুর ব্যবস্থা হলো। কিন্তু ভেবে দেখেছেন কি, আপনি বা আপনারা, আমরা যারা এই
অনুষ্ঠান দেখছেন তারা একটু বলুন তো, এনারা কি একটাবারের জন্য এই প্রশ্ন তুললেন কেউ যে আমরা আমাদের যারা মানুষজন শহরে গ্রামে বাস করি, প্রত্যন্ত গ্রামে বাস করি, হ্যাঁ, সেখানে যখন একটি মেয়ে রাস্তায় বেরোবে তার সিসিটিভির কথা কি এনারা বললেন? সেখানে সিসিটিভিটা যাতে থাকে, তার সেই জায়গায় যেন ভালোভাবে পুলিশি নিরাপত্তা থাকে, সমস্ত জায়গায় যেন মহিলাদের নিরাপত্তার ব্যবস্থাটা সুনিশ্চিত হয়, সেটা যানবাহন থেকে শুরু করে মানে মহিলাদের কর্মস্থান থেকে শুরু করে সমস্ত জায়গায় নারী নিরাপত্তা, এটা এনারা বললেন। আচ্ছা, তখন ভুল হয়ে গেছে, পরেও বললেন। আচ্ছা, মহামান্য আদালত, আপনার ওই হসপিটালটুকুই কি নারী নিরাপত্তা? হ্যাঁ, বাকি দুনিয়াটাতে নারীদের নিরাপত্তার জন্য ওই ব্যবস্থাগুলো দরকার নেই? তাহলে হসপিটালে যদি কোনো মহিলা থাকেন বা যান, তার নিরাপত্তাটা যথেষ্ট। রাস্তাঘাটে অন্ধকারে, হ্যাঁ, কোনো নারীর নিরাপত্তার সার্ভিলিয়েন্স দরকার নেই। এই হচ্ছে সুপ্রিম কোর্ট, এই হচ্ছে বিচার। আর আমি এই 9 আগস্টে এই জন্য বলছি, অত্যন্ত দুঃখের দিন যে বিচার ব্যবস্থা কতটা দূর পর্যন্ত অসহায়তা প্রকাশ করছেন আপনারা। হ্যাঁ, আপনারা যে এজেন্সি দিয়ে কাজ করান, তদন্ত এজেন্সি দিয়ে কাজ করান, তাদের আপনারাই আবার গালাগাল দেন, আপনারাই ভরসা রাখতে পারেন না। আবার নতুনভাবে কোনো ফ্রেম আউটও করেন না যে অন্য ধরনের একটা ভালো তদন্তকারী সংস্থা তৈরি করা হোক, যেটা রাজনীতি মুক্ত হবে, যেটা কোর্টের মনিটরিংয়েই চলবে। না, এসব কোনো ইচ্ছা টিচ্ছা আপনাদের নেই, কারণ আপনারা তো আইন তৈরি করতে পারেন না, অন্তত বলতে তো পারেন, তার দরকার নেই। মানে মূল কথাটা হচ্ছে এই, তার মানে আমরা যে সমস্ত আম মানুষ, জনগণ, আমাদের ঘরের মা বোন মেয়েদের নিরাপত্তাটা অতটা জরুরি না তাহলে, তাই নাকি? হ্যাঁ, তাহলে তার জন্যেও আওয়াজটা যাতে ওঠে, তার জন্যেই কিন্তু মানুষ অকাতরে রাস্তায় নেমে পড়েছিল। আমি এখানে সেই সঙ্গে একটা কথা বলতে চাই, এই প্রশ্নগুলো অসমাধান হয়ে রয়েছে। এক রাজনৈতিক দল যাবে, আর এক রাজনৈতিক দল আসবে, আবার এক রাজনৈতিক দল যাবে, আর এক রাজনৈতিক দল আসবে। আমরা ইভেন এটা আমাদের ভারতীয় গণতন্ত্রে দেখেছি, হ্যাঁ, যে এক সপ্তাহে একজন প্রধানমন্ত্রী আছে, আবার এক সপ্তাহে আর একজন প্রধানমন্ত্রী চলে এসেছেন। যখন কিনা এই ভিপি সিং, আইকে গুজরাল, কি বলে এইচ ডি দেবগৌড়া, এনারা মিলে সিপিআইএম, এনারা মিলে একটা জোট সরকার করেছিলেন, এবং সেই একটা বিখ্যাত ব্যাপারও আছে তার মধ্যে, সেটা হচ্ছে সিপিএমের তরফ থেকে সেই জ্যোতি বসুকে যখন প্রধানমন্ত্রী করতে বলা হয় এবং পার্টির থেকে তাকে হতে না দেওয়া হয়, তৎপরবর্তীতে সেই জোট সরকার ফেল করে। তখন কী হতো, হাসির ছলে লোকে বলতো যে প্রতিদিন একটা করে সরকার পাল্টাচ্ছে, প্রধানমন্ত্রী পাল্টাচ্ছে। তা সবই তো জানি, কিন্তু আসল জায়গাটা অ্যাড্রেস করার দরকার আজকের দিনে। আর এখানেই যারা সিএসসি, যারা, আচ্ছা, একটা ক্লাবে কোনো কিছু হলেও তো ক্লাবও তো একজোট হয়ে একটা কিছু করে। হ্যাঁ, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমভাবে এই বিষয়টার প্রতিবাদ করছে। এরপর নিজেদেরকে মানুষ বলা যাবে তো চুপ করে থাকলে? প্রত্যেক সিএসসি ভিএলই বন্ধুর কাছে আবেদন যে আমাদের সিএসসিদের যে সমস্ত যন্ত্রণা, দুঃখ, কষ্ট সার্ভিসের জায়গাগুলো থেকে তারা ভুগছেন, সেটা যেমন ঠিক, তেমনি এই রকম সামাজিক সমস্যাতেও তো সিএসসি ভিএলইদের একজোট হয়ে আওয়াজের একটা বড় প্রয়োজন আছে। হয়তো হবে না, তার কারণ কি, শতধা বিভক্ত। এবং আমরা আজকের সমাজে একটা খুব ভালো জিনিস জেনে গেছি, আমার অন্যান্য লেখাতেও লিখেছি এবং অন্য এপিসোডেও বলেছি, ও কিচ্ছু হবে না। আর ও কিচ্ছু হবে না বলে যদি আমরা থেমেই যাই, তাহলে তো সত্যিই আর ও কিচ্ছু হবে না।
তা এই যে ইস্যুটা, এই ইস্যুটা তো একদিক থেকে আমি মনে করি এর মধ্যে তো কোনো বিতর্কের জায়গা নেই, যে বিচারালয় আদালত তুমি বিচার দাও, এবং যারা যারা সেই বিচার প্রক্রিয়াকে বাধা দিয়েছে তাদের বিচার করো, যারা অপরাধী ওই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি দাও, চরমতম শাস্তি দাও। এটা তো সোজা জিনিস, এটা সমস্যা কি আছে? আজকে একটা ইস্যু, যে ইস্যুটাতে এই সমস্ত ভিএলি সমাজ, ভিএলিদের মধ্যে আমাদের মধ্যে প্রচুর নারী মহিলা ভিএলি আছেন, তারাও একজোট হন, তাদেরও আজকে ডাক দেওয়ার সময়, আওয়াজ তোলার সময় যে বিচার দাও। যে সমস্ত তদন্তকারী অফিসাররা তদন্তের নামে প্রহসন করেছেন, যদি প্রমাণ হয় তাদেরও শাস্তি দাও, ওসব ফেলে রাখলে টাকলে চলবে না। আচ্ছা, অন্য মামলা টামলা না হয় ধরে নিলাম দেরি টেরি হয়, এটার তো কথা ছিল অত্যন্ত দ্রুত হবে। আচ্ছা, দ্রুত হয়ে একজনের শাস্তি ঘোষণাও হয়ে গেল লোয়ার কোর্টে, তা বাকি তার পরের অংশগুলো কোথায়? কেন উদ্যোগ নেই? এক সপ্তাহের মধ্যে কেন সেটা হবে না? এক মাসের মধ্যে কেন সুপ্রিম কোর্ট নিজের থেকে উদ্যোগ নেবে না? এত স্থবির বিচার ব্যবস্থা হলে সমাজে কি হয়? অপরাধের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। বিচার ব্যবস্থার গতি, আধুনিকতা, আপনারা লাইভ স্ট্রিমিং করেন এখন বিচার ব্যবস্থার, এই কি বলে হিয়ারিংয়ের, তাহলে আরও আধুনিক কেন হবে না? আরও আধুনিক প্রযুক্তি কেন বিচার ব্যবস্থার মধ্যে আসবে না, যে যাতে এই বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত করা যায়? আর একটা কথা, যে এই যে বিচার ব্যবস্থাটা চলছে, এই বিচার ব্যবস্থার মন্থরতার জন্যে সরকার বিচার ব্যবস্থা মাঝে মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। তাহলে তদন্তের জায়গাগুলো যদি এরকম গোল গোল ঘুরতে থাকে, তাহলে সাধারণ মানুষ, অসহায় মানুষ দু জায়গায় বিচার চায় জীবনে সব শেষে গিয়ে, কিন্তু তার আগে কোথায় কোথায় যায়? পাড়ার দাদার কাছে যায়, নেতার কাছে যায়, তারপরে কাউন্সিলর প্রধান, তারপরে এমএলএ এমপি যদি হয়। ছট করে মানুষ আদালতে যেতে চায় না। কেন? তার কারণ ওই নির্ভয়া মামলাতেও দেখা গেছে, আর এই অভয়া মামলাতে তো দেখাই যাচ্ছে, আর সাধারণ মানুষ ঠেকে ঠেকে বুঝে গেছে কি একজন উকিলবাবু লাগবে, আমাকে মার্জনা করবেন, যে সমস্ত অত্যন্ত সৎ আন্তরিক আইনজীবী আছেন, আমি তাদের বলছি না, কিন্তু সামগ্রিক ব্যবস্থাটা আপনারাও জানেন, যে একটা অসহায় মানুষ তার বিচার চাওয়ার জন্যে একজন আইনজীবীর কাছে গেলে কি কি ঘটে, তার প্রমাণ তো এই সুপ্রিম কোর্টেই পেয়ে গেছি আমরা, যে হয়, এটা সবাইকে বলছি না, হয় তিনি অন্যের কাছে ভয়ে লুকিয়ে যান, অথবা মামলাকে দীর্ঘায়িত করে দেন কোনো কিছুর প্রভাবে, অথবা তিনি বিক্রি হয়ে যান, সোজা কথা। আবার সেই মানুষটিকে ঘুরে ঘুরে, আর সবচেয়ে বড় কথা, যে সমস্ত মানুষ অত লেখাপড়া জানে না, অত কিছু আইন টাইন বোঝে না, তাই তো আপনাদের কাছে যায়। আর কোর্ট বলে, কেন আমরা তো ব্যবস্থা রেখে দিয়েছি, লিগাল এডের ব্যবস্থা রেখে দিয়েছি, যেখানে তুমি গিয়ে সাহায্য চাইতেই পারো। আরে মানুষ তো কতটা প্রচার করেন আপনারা এই বিষয়টা, আদালতের কাছ থেকে বলছি। আচ্ছা, লিগাল এড যে সাধারণ মানুষ পেতে পারে, স্বাভাবিকভাবে পেতে পারে আদালতে গিয়ে, এটা কটা মানুষ, কটা গ্রামের মানুষের কাছে আপনারা প্রচার করেন? আচ্ছা, আইনটাকে কেন পাঠ্যপুস্তকের মধ্যে আনা হবে না? একদম ক্লাস 1 থেকে ছোট 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 করতে 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 ক্লাস 10 পর্যন্ত কেন পড়া হবে না? একটা বাধ্যতামূলক বিষয়, মানে অন্তত বেসিক জিনিসগুলো তারা জানবে মানুষ। কারণ মানুষ তো তাহলে অসহায় থাকবে না, মানুষ তো তাহলে বুঝে ফেলবে সব, তাই না? উল্টো দিকে ভাবুন, আজকে আদালত থেকে এই এত বড় ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে, আর ছোটোখাটো বলে তো কিছু হয় না, ওকে চড়থাপ্পড় মারছে, ওর মাথা ফাটিয়ে দিচ্ছে, এগুলো তো চারিদিকে চলছে, কিন্তু কোনো নারী নির্যাতনের ঘটনাকে একটার সাথে আলাদা করে দেখা উচিত কি? সেটা তো উচিত নয়। তাহলে প্রত্যেক নারীর নিরাপত্তার প্রয়োজন, সেই নিরাপত্তাটার জন্যে প্রয়োজন, সরি টু সে ডাক্তারবাবু মহাশয়, আপনারাও এই প্রশ্ন তোলেননি,
আমি এই মানুষের ভাষা থেকে এই প্রশ্ন তুলছি, এই প্রশ্নগুলো সব কটা তুলছি, সব সিএসসি ভিএলই সহ সমস্ত সাধারণ মানুষ এই প্রশ্নটা তুলুন। এমনকি আদালত, আপনারা স্থবির হয়ে গেছেন, আপনারা নিজেদের নির্দিষ্ট কাজের পরিধির মধ্যে যেন বন্দী হয়ে গেছেন, আপনারা নিজেরাই বন্দী হয়ে গেছেন, ফাইলে উঁচু ফাইলের মধ্যে আপনারা বন্দী হয়ে গেছেন। না হলে এই প্রশ্নটা কেন উঠবে না যে সেলফ ডিফেন্স, উমেন্স সেলফ ডিফেন্স প্রত্যেকটি গ্রামে গ্রামে বাধ্যতামূলক এরকম পরিষেবা কেন হবে না সরকারের তরফ থেকে, যেখানে নারী বা একটা শিশু অবস্থা থেকে একটি মেয়ে নিজের সেলফ ডিফেন্স, মানে বিভিন্ন রকম কলা কৌশল, যে আমি যদি আক্রান্ত হই কিভাবে আমি সেই আক্রমণটাকে রোধ করতে পারবো, কি কি জিনিসের ব্যবহার নিরাপদভাবে আমি সেটা করতে পারবো, আমার সাথে আক্রমণকারীকে তার থেকে রোধ করতে পারবো। এই সেলফ ডিফেন্সের ব্যবস্থা কেন চালু হবে না? আপনারা বলবেন ওই স্কুলে তো আমরা কিছু ক্যারাটের ক্লাস করাই টরাই, ভালো কথা, সাধু উদ্যোগ, কিন্তু সেটা আরও ব্যাপ্ত হওয়া উচিত। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সেই সেলফ ডিফেন্সের ভূমিকাটা থাকা উচিত। না আদালত, না কোনো সরকার, না কোনো রাজনৈতিক নেতা নেত্রী, সবচেয়ে বড় কথা নেত্রী কথাটার তলায় আন্ডারলাইন করছি, কোনো নেত্রীরাও এটা বলেন না যে সেলফ ডিফেন্স মানে নারীদের নিজস্ব আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখার দরকার। আসুন সিএসসি ভিএলইটা এগিয়ে আসুন, গ্রামে গ্রামে, প্রত্যন্ত গ্রামে গ্রামে তো মানে আমাদের সমস্ত সিএসসি ভিএলইরা ছড়িয়ে রয়েছেন, তারা এই আওয়াজটা তুলুন না, তারা এই আওয়াজটা তুলুন যে প্রত্যেক নারীর নিরাপত্তা প্রয়োজন, এবং আসুন সেখানে সেখানে তারা নারীদের সেলফ ডিফেন্সের ব্যবস্থা করুন, ট্রেনিংয়ের ব্যবস্থা করুন, প্রয়োজনে তার জন্য ফিস নিন, তার জন্য যে অনুমতির প্রয়োজন হয় সরকারি ব্যবস্থা থেকে সেই অনুমতি গ্রহণ করুন, সেই দপ্তরে যান। কারণ প্রত্যেকের ঘরে কিন্তু তাকিয়ে দেখুন, কেউ সাইকেলে করে তার কন্যা সন্তানকে স্কুলে পড়াতে নিয়ে যাচ্ছেন, কেউ বাইকে করে নিয়ে যাচ্ছেন, কোনো মা তার বাচ্চাকে অন্ধকারে ফিরতে পারবে না বলে ভয়ে কোচিং ক্লাস থেকে নিয়ে ফিরছেন, কোনো নারী যখন অফিসে বেরোচ্ছে ভাবছে আমি নিরাপদ তো। এই প্রশ্নগুলো অ্যাড্রেস হয়েছে কি? হয় কি? ভোট আসে, ভোট চলে যায়। অরাজনৈতিকভাবে এই কথাগুলো বলবার চেষ্টা করলাম, উদ্দেশ্যের জায়গাটা একটা, যে নানান প্রভাবেও যদি বিচার ব্যবস্থা প্রলম্বিত হয়, মানে ঠিক হয়ে উঠতে পারছে না তদন্ত, তাহলে তাদেরও শাস্তি দিন। শাস্তির ব্যবস্থা তো আছে, তাহলে তারা কেন শাস্তি পাবে না? হয়তো সাধারণ মানুষ বলবেন, আবার সেই একই কথা হয়তো বলবেন, আগামীকাল সকালেও হয়তো বলবেন ও কিচ্ছু হবে না সব। কিন্তু তৎসত্ত্বেও তো আমাদের চেষ্টা করতে হবে। আসুন বন্ধু, সিএসসি ভিএলই বন্ধুদের বলছি, একজোট হয়ে অন্তত আগামীকাল যে যেখানে আছেন অন্তত প্রতিবাদটা করুন। কিসের জন্যে? বিচারের জন্যে। যে এই একটা বিচার, দৃষ্টান্তমূলক বিচার হোক, যাতে অন্য অনেক আমাদের মা বোনেরা নিজেদেরকে অ্যাটলিস্ট এইটুকু ভাবতে পারে যে হ্যাঁ দেখো বিচারটা হয়েছে, যে করবে তার যেন এরকম হয়। আজকের এপিসোডে এই পর্যন্ত। আশা করি খারাপভাবে নেবেন না কেউ। মানুষের ভাষায় আমি সিএসসিদের সমস্যা যেমন তুলে ধরবার চেষ্টা করি, বিভিন্ন সামাজিক সমস্যাও আমরা তুলে ধরবার চেষ্টা করছি, তাৎক্ষণিক ঘটনাগুলিকে আপনাদের চোখের সামনে তুলে ধরবার চেষ্টা করি, তথ্যকে উপস্থাপন করবার চেষ্টা করি, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে যে বিচার এবং আইনের ঊর্ধ্বে কেউ নন, এমনকি বিচারকরাও নন। আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে একটু শেয়ার করুন যদি আরও মানুষের কাজে লাগে।
আমি কোনো এপিসোডে বলি না, এই এপিসোডটার কথাই বললাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষায়। নমস্কার।